আচ্ছা, ডেফিনেশন বুঝলে এরপরে তো কাজ নেই, ঐকিক নিয়মে খালি এক করবা সবগুলোকে, তাহলেই তো হচ্ছে। এখানে যেমন আমরা ধরে নিচ্ছি আমার যে তো একটা হ্যাঁ বলো। আমার আসছে কিউ ইন্টু ওয়ান, তারপর হচ্ছে ডেল টি ইন্টু এম। কিউ ইন্টু ওয়ান ডেল টি ইন্টু এক, না এরকম হবে না। দেখো, এখানে আমাদের একটা বস্তু আছে, আমরা ধরে নিচ্ছি যে এটার ভর কি এম। এখন এটার তাপমাত্রা ডেল টি বাড়াইতে আমরা ধরে নিলাম যে তাপ লাগে হলো কিউ। ঠিক আছে, তো এইখান থেকে আমরা হলো ঐকিক নিয়মে কিভাবে করতে পারি যে এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেল টি বাড়াইতে আমাদের লাগে কি, তাপ লাগে হলো কিউ। তাহলে আমাদের তো আপেক্ষিক তাপের ফর্মুলা হলো ভর এক হইতে হবে, তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে হবে। তাহলে এখান থেকে আমরা একের জন্য এখন ঐকিক নিয়ম করব। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে কি পরিমাণ তাপ লাগবে বলো। নিয়ম কি ছিল, যেগুলাকে এক করে দিলাম ওগুলো নিচে ভাগ যাবে এটার সাথে। তাহলে উপরে থাকবে কিউ, এম এক হয়ে গেছে, তাহলে নিচে এম হবে, ডেলটি এক হয়ে গেছে তাহলে এক মিনিট। ঠিক আছে। তাহলে এটা হলো 1 কেজি ভরের বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ। এটাকে আমরা আপেক্ষিক তাপ দ্বারা প্রকাশ করব, এবং আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় হলো এস দিয়ে। এস দিন। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের আপেক্ষিক তাপের ফর্মুলা, এস ইকুয়াল কিউ বাই এম ডেলটি। ঠিক আছে। আর সাধারণ ক্ষমতার ফর্মুলা কি ছিল, সি ইকুয়াল কিউ বাই ডেলটি। দেখো, ডেল টি। অলমোস্ট সেম। এক হলো যে তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা যায় হয়, এইটা একটা ডিফারেন্স। আর ডিফারেন্স কি দেখো, আপেক্ষিক তাপে এ কিউ আছে উপরে, তাপ ধারণ ক্ষমতাতে উপরে কিউ আছে, নিচে আপেক্ষিক তাপে ডেলটি আছে, তাপ ধারণ ক্ষমতাতে ডেলটি আছে। কিন্তু আপেক্ষিক তাপে এক্সট্রা কি আছে, এম আছে, যেটা তাপ ধারণ এম। ক্ষমতায় নাই। কারণ তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে ভরটা কি একক হওয়া লাগে না, কিন্তু আপেক্ষিক তাপের ক্ষেত্রে লাগে, এই জন্য এম আছে নিচে। বুঝতে পারছো? জি স্যার। এখন আসো একক। আমরা তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে একক কি পাইছিলাম, যে উপরেরটা হলো জুল, জুল। নিচেরটা হলো কেলভিন, তাহলে জুল পার কেলভিন। কেলভিন। আর এখানে আমরা কি পাবো দেখো, উপরে কিউ আছে তাহলে জুল হবে, নিচে এম আছে ভর, ভরের একক কি কেজি, আর ডেলটি কেজি। আছে, ডেলটি এর একক কি কেলভিন। কেল এখন এই যে কেজি আর কেলভিন যদি উপরে চলে যায় তাহলে কি হবে, জুল পার কেজি পার কেল কেলভিন। কেল লিখেছে? জি স্যার। তাহলে এটা হলো আপেক্ষিক তাপের ফর্মুলা, জুল পার কেজি পার কেলভিন। ওকে। জি স্যার। ওকে, নেক্সট। এখন হলো আবার ম্যাথ আছে আপেক্ষিক তাপের জন্য। তো আমরা দেখি কি কি ইনফো দেওয়া আছে। 5 কেজি দেওয়া আছে, এটা কি বলো, এটা হলো এম। পাঁচ হচ্ছে এম। জি স্যার। 100 জুল তাপ দেওয়া হয়, তাহলে এটা হলো কি কিউ। তার কিউ। তাপমাত্রা 20 ডিগ্রি থেকে, তাহলে এটা হলো টি 1। 20 ডিগ্রি থেকে কত হয়, 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে যায়, তাহলে এটা হলো টি 2। তাহলে আপেক্ষিক তাপ কত, এস চাই। তাহলে আমরা জানি এস ইকুয়াল কি কিউ বাই কিউ এম বাই এম ইন্টু ডেল টি। ডেল টি। কিউ এর মান কত 100, এম এর মান কত 5, আর ডেল টি ফাইভ হলো কি টি 2 - টি 1, মানে প্লাস টি 30, ওয়ান। 30 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 20 ডিগ্রি সেন্টিগ্রেড। টু। এগুলোরও ইউনিট দিতে হবে জুল। এটা হলো কি কেজি। তাহলে কত হচ্ছে, টু। 2 হচ্ছে, গুড। এখানে হলো 10, 50 ভাগ গেলে 2 হচ্ছে, তাহলে 2 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে। আচ্ছা। জি স্যার। 2-3 হোমওয়ার্ক, এটা বাসায় করবা। এখন হলো বস্তুর তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ। আচ্ছা, তো এখানে আমাদের এই যে আমাদের যে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, এটার ফর্মুলা হলো এস ইকুয়াল কিউ বাই এম ডেল টি। এখন এই ফর্মুলাটা আমরা কি পাচ্ছি দেখো, কোনো একটা বস্তুর মধ্যে যদি কিউ তাপ দেওয়া হয়, তাহলে ওই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় কত, ডেল টি। তাহলে এইখান থেকে এই ফর্মুলাটাকে আমরা একটু চেঞ্জ করে এইভাবে লিখতে পারি যে, আমি যদি কিউ বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, নিচে এম ডেল টি আছে, এগুলোকে এই পাশে পাঠায় দিতে হবে। পাঠায় দিলে কি হবে, এই পাশে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ হবে।
তাহলে হুম, তখন আমাদের কিউ ইকুয়াল কি হচ্ছে, এম এস ডেল টি এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইটা কি, এটা আমাদেরকে কি দিচ্ছে বেসিক্যালি? এটা দিচ্ছে হলো আমরা যদি কোনো বস্তুর তাপমাত্রা ডেল টি বাড়াইতে চাই, সেই ক্ষেত্রে ওই বস্তুর প্রয়োজনীয় তাপ কিউ কত হবে সেটা দিচ্ছে। বুঝতে পারছো? ডেলটি বাড়াতে চাই। আচ্ছা। হ্যাঁ, কোনো বস্তুর তাপমাত্রা ধরো ডেল টি পরিমাণ বাড়াইতে চাই, সেক্ষেত্রে ওই বস্তুতে কি পরিমাণ তাপ প্রয়োজন হবে সেটার ফর্মুলা হলো এটা, কিউ ইকুয়াল এম এস ডেল টি। ঠিক আছে? দিছে। আচ্ছা, এখানে এটা হলো, একটা হলো তাপ বাড়ানো আর একটা হলো কমানো। হ্যাঁ, তো তাপ বাড়ানোটাকে কি বলে? গৃহীত তাপ। হ্যাঁ, সরি, আমাদের যদি তাপমাত্রা বাড়াইতে চাই, ধরো ডেল টি আমি বাড়াবো, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, তাপ গ্রহণ করতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে ফর্মুলাটা হবে কিউ ইকুয়াল এম এস ডেল টি, যেটাকে আমরা বলবো হলো কি গৃহীত তাপ। ঠিক আছে? আচ্ছা, আর যদি আমি ডেল টি পরিমাণ কমাইতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু তাপ গ্রহণ করবে না, সেই ক্ষেত্রে তাপ কি করবে, বর্জন করবে। বর্জিত সেই করবে। ক্ষেত্রেও সেম ফর্মুলা, কিউ ইকুয়াল এম এস ডেল টি, সেম ফর্মুলা, কিন্তু সেটাকে তখন আমরা বলবো বর্জিত তাপ। ঠিক আছে? তাহলে গৃহীত তাপ বা বর্জিত তাপ দুটার ক্ষেত্রেই ফর্মুলা হলো ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। ক্লিয়ার হয়েছে? স্যার। ওকে, তাহলে এখন আমরা এখানে একটা ম্যাথ দেখি কি বলছে, দেখো। বলছে 2 কেজি পদার্থের আপেক্ষিক তাপ কি, 8 পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, যদি তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়, তাহলে কত জুল তাপ গ্রহণ করেছে? তাহলে এইটা কি বলতো, 2 কেজি হলো এম, এম। পদার্থের আপেক্ষিক তাপ দেওয়া আছে 8 জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো কি এস। ঠিক আছে? যদি তাপমাত্রা 20 থেকে স্যার। 30 ডিগ্রি হয়, তাহলে 20 হলো কি টি 1, 30 টি হলো কি ওয়ান টি2। আর T2। তাহলে কত জুল তাপ গ্রহণ করেছে, কিউ চাইছে। কিউ। তাহলে আমরা একটু আগেই দেখলাম কিউ ইকুয়াল কি এম এস ডেল টি, বা কিউ ইকুয়াল হলো এম এস টি 2 মাইনাস টি 1। -T1। এখন আমরা মান বসাই দিব, তাহলে এম এর মান কত, 2 কেজি, 2 কেজি। এস কত, 8 জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তারপরে টি 2 কত, টি 2 হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30। টি 1 কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, স্যার। তাহলে দুই 2 কেজি ইন্টু 8 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স 1 ইন্টু কি হচ্ছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 10। এখন গুণ করলে কত হয়, 10 × 2 = 20, 20 × 8 ষোলো, 160, স্যার। 160 জুল। আর স্যার কেউ 160 হলো জুল। 160 জুল হয়, তাই না? 20 থেকে 30। হ্যাঁ, এটা ভুল আছে। ঠিক আছে স্যার। জি স্যার। ঠিক আছে, আমি তো আগে বের করে বসে রয়েছি, অ্যান্সার দেখি মিলে না। হ্যাঁ অ্যান্সার কিছু ভুল আছে। আচ্ছা, এখানে এরপরে এই দুটো হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো কি আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক। অলরেডি আমরা বুঝে গেছি আপেক্ষিক তাপ আর তাপ ধারণ ক্ষমতা দুটো কি কাছাকাছি। ডিফারেন্স কোন জায়গায় হলো, আপেক্ষিক শুধু তাপের একটা ক্ষেত্রে। হ্যাঁ বলো। এম আপেক্ষিক তাপের মধ্যে এম আছে আর তাপ ধারণ ক্ষমতাতে নাই। হ্যাঁ, আপেক্ষিক তাপের ক্ষেত্রে 1 একক ভর হইতে হবে। ঠিক আছে? আর তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে যে কোনো ভর হইলেই হবে। যে কোনো মান হতো। হ্যাঁ, তো এখন আমরা যদি ফর্মুলা দুটো দেখি, যে তাপ ধারণ ক্ষমতার ফর্মুলা হলো সি ইকুয়াল কিউ বাই ডেল টি, তাই না? এটাকে এক দিছে। আর আপেক্ষিক তাপের ফর্মুলা হলো এস ইকুয়াল কিউ বাই এম ডেল টি। ওই যে ডিফারেন্সটা কোথায়, এম আছে এস এর মধ্যে, তাই না? আচ্ছা, এখন এস ইকুয়াল যে কিউ বাই এম ডেল টি আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1/m করে নিলাম, এটাকে আলাদা করে নিলাম, ইন্টু কিউ বাই ডেল টি করলাম। হ্যাঁ, মানে কিউ আর ডেল টি এই অংশটাকে একসাথে রাখলাম, আর এমটাকে আলাদা করে দিলাম। তো এম এর উপরে আমরা ধরে নিতে পারি 1 আছে, 1 এর সাথে কিউ গুণ ওয়ান হলে আছে। কি, কিউই থাকবে, তাই না? কিউ 1 আমরা থাকবে। যে কোনো কিছুর সাথে গুণ আকারে 1 থাকতে পারে, এটা ধরে নিতে পারি। তাহলে আলাদা করলে আমাদের এরকম হচ্ছে 1/m ইন্টু কিউ বাই ডেল টি। ঠিক আছে? যেটা ইকুয়াল কি এস।
এখন দেখো এই যে কিউ বাই ডেল টি, এই অংশটা কি ওয়ান এর সাথে মিলে যায় না? এই যে আমাদের সি ইকুয়াল যে কিউ বাই ডেল টি, এটা ডান পাশের সাথে মিলে যাচ্ছে না? জি স্যার। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি? সি লিখতে পারি। এটার জায়গায় যদি আমরা হুম। সি লিখি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হলো ওয়ান বাই এম ইন্টু কি সি, তাই না? তাহলে সি ওয়ান বাই এম এর সাথে গুণ হলে সেটা কি হয়ে যাবে? সি বাই এম। ঠিক আছে? তাহলে সি, যদি আমরা সি বের করতে চাই তাহলে আমরা কি করব? এম কে এই পাশে পাঠাই দিব। তাহলে এম কি হবে? এস এর সাথে গুণ হয়ে আমাদের ফাইনালি আমরা পাচ্ছি সি ইকুয়াল হলো এম এর। বুঝছো? স্যার শেষ দিয়ে বুঝি নাই, সি কিভাবে আসছে সেটা বুঝছি, তারপর একটা বুঝিনি। কিউ বাই ডেল টি এর জায়গায় সি লিখছি। ঠিক আছে? তাহলে এতটুকু এটা বুঝছি। যদি, হ্যাঁ, তাহলে এটার জায়গায় যদি সি লিখি, তাহলে আমাদের ওয়ান বাই এম ইন্টু কি ছিল? কিউ বাই ডেল টি। এখন তাহলে কি হবে? ওয়ান বাই এম ইন্টু সি, যেটা হলো এটা। হুম। ঠিক আছে? আচ্ছা, জি এরপরে সি স্যার। যদি ওয়ান বাই এম এর সাথে গুণ হয় তাহলে কি হবে দেখো। ওয়ান এর সাথে সি গুণ হলে কি হবে? সি থাকবে, কোনো কিছুর সাথে ওয়ান গুণ হলে কি ওটাই থাকে, চেঞ্জ হয় যেটা না। ওটাই তো থাকে। ওয়ান এর সাথে সি গুণ হয়ে সি হয়ে গেছে, আর নিচে এম ছিল সেটা আছে। তাহলে এই দুটা গুণ হয়ে আমরা সি বাই এম পাচ্ছি, তাই না? স্যার বুঝছি। আর বাম পাশে তো এস ছিল, ওটা ওরকমই আছে। আচ্ছা, এরপরে আমরা কি করলাম? এম কে আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, কারণ আমরা সি বের করবো। তাহলে এম কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? এস এর সাথে গুণ হয়ে এম এস হয়ে যাবে। তাহলে আমরা ফাইনাল এম। টার্ম কি পাচ্ছি? সি ইকুয়াল এম এস। এটা আমাদেরকে কি দিচ্ছে? এটা আমাদের আপেক্ষিক তাপ আর তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক দিচ্ছে। এখানে সি কি? তাপ ধারণ ক্ষমতা, এম হলো ভর, আর এস হলো কি? আপেক্ষিক তাপ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাপ ধারণ ক্ষমতা ইকুয়াল কি, বলো? সি ইকুয়াল টু এম এস। সি ইকুয়াল এম এস, তাপ ধারণ ক্ষমতা, এটাকে যদি ভাষায় লিখি তাহলে কি হবে? তাপ ধারণ ক্ষমতা ইকুয়াল এম হলো কি? ভর, ইন্টু এস কি? ভর। আপেক্ষিক তাপ। আপেক্ষিক এটাই হলো তাপ। আমাদের সম্পর্ক। তাহলে আপেক্ষিক তাপকে আমরা যদি ভর দ্বারা গুণ করি, তাহলে আমরা তাপ ধারণ ক্ষমতা পাবো। আর যদি তাপ ধারণ ক্ষমতাকে ভরকে এই পাশে পাঠিয়ে দিলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে তাপ ধারণ ক্ষমতাকে যদি ভর দ্বারা ভাগ করি তাহলে পাবো হলো আপেক্ষিক তাপ। ক্লিয়ার হয়েছে? জি স্যার। Good. এটার উপর আমাদের ম্যাথ আছে। তো ম্যাথ গুলো আমরা দেখি। একটা পদার্থের ভর 8 কেজি, তাহলে এম দেওয়া আছে। এম। আপেক্ষিক তাপ দেওয়া আছে 2 জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা কি? এস। এর তাপ ধারণ ক্ষমতা কত? সি চাইছে। তাহলে আমরা কি জানি বলো তো? সি ইকুয়াল এম এস, এম এস বা সি ইকুয়াল এম এর ভ্যালু কত? 8 কেজি ইন্টু এস কত? ইন্টু 2 জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে সি 8 কেজি, 8 দ্বিগুণ কত হচ্ছে? 16 ষোলো। হচ্ছে, তাই না? তাহলে জি স্যার। 16 জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? দেখো ইউনিট গুলো কিভাবে আসছে, বুঝছো তো? জি স্যার। স্যার এক হলো, অঙ্ক শেষে, হ্যাঁ, বলো। অঙ্ক শেষ করার পরে এই যে যে অঙ্কগুলো করেন ওগুলা মুছে ফেলবেন না। ও, মুছে ফেলবো না? ওকে। জি স্যার। এটা হলো যে অনেক সময় আমার হলো সেভ করতে যায় প্রবলেম হয়, তখন অঙ্কগুলা ইয়ে হয়ে যায়, অটোমেটিক্যালি মুছে যায়, অনেক সময় প্রবলেম হয়। বুঝেছো? স্যার হ্যাঁ, বলো। এখানে সি হলো কেন? আমরা তো কি না? সবসময় কেলভিন ইউজ করি। হ্যাঁ, কেলভিনও দিতে পারো, দুটো একই কথা। কোশ্চেনে ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া, এই জন্য আমরা ডিগ্রি সেন্টিগ্রেড দিই। বা তুমি চাইলে এখানে জুল পার কেলভিনও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা তো ওই যে পড়ছি যে পার্থক্য সেম হয়, এই জন্য দুইটাই দেওয়া যায়। তবে স্ট্যান্ডার্ড হলো কেলভিন দেওয়া। ওকে। জি স্যার। কোশ্চেন দেখে ওই অনুযায়ী দিবা। কোশ্চেনে যদি পার ডিগ্রি সেন্টিগ্রেড থাকে ওটা দিবা, আর যদি পার কেলভিন থাকে তাহলে পার কেলভিন দিবা, আর কিছু না থাকলে পার কেলভিন দিবা। আচ্ছা, এই দুটো হোমওয়ার্ক। ওকে, নেক্সট। বরফের আপেক্ষিক তাপ। দেখো আগে আমরা আপেক্ষিক তাপ করলাম, ওটা হলো শুধু আপেক্ষিক তাপ। এবার আমরা যেটা করতেছি সেটা হলো কি? বরফের আপেক্ষিক তাপ। মানে আপেক্ষিক তাপ তো আমরা কি, যে কোনো পদার্থের হইতে পারে। বরফ হইতে পারে, লোহা হইতে পারে, তারপরে হলো তোমার স্টিলের হইতে পারে। ঠিক আছে? তো যে কোনো ক্ষেত্রে আপেক্ষিক তাপ হইতে পারে। তো সেটা হলো আমরা জেনারেল ডেফিনেশনটা আগে দেখলাম। ঠিক আছে?
এখন আমরা স্পেসিফিকলি বরফের আপেক্ষিক তাপ করব, বুঝছো? জি স্যার, বুঝছি। এই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, ডেফিনেশন সেম। ওই ক্ষেত্রে আমরা ভর কি ধরছিলাম, 1 একক ধরছিলাম, এক আর একক। তাপমাত্রা কি ধরছিলাম, 1 কেলভিন। এই ক্ষেত্রেও সেম, যে 1 কিলোগ্রাম ভরের তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বরফের বরফের আপেক্ষিক তাপ বলে। হ্যাঁ, জাস্ট হলো ডিফারেন্সটা কোথায়, ওইখানে আমরা কোনো পদার্থ বলছিলাম, আর এইখানে আমরা স্পেসিফিকলি বলে দিচ্ছি যে বরফের। ঠিক আছে, এটাই চেঞ্জ, বাকি ডেফিনেশন সেম। খালি স্পেসিফিকলি বলে দিতে হবে যে বরফের 1 কিলোগ্রাম ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বরফের আপেক্ষিক তাপ বলে। ক্লিয়ার হয়েছে? স্যার। আচ্ছা, এখন আসো, বরফের আপেক্ষিক তাপের মান হলো 2100 জুল পার কেজি পার কেলভিন। এই মানটা মুখস্থ রাখবা। ফিক্সড কারণ এটা। হ্যাঁ, নর্মালি দেখো আমরা যে ম্যাথ গুলা করলাম ওখানে কিন্তু আপেক্ষিক তাপ দিয়ে দেওয়া থাকতো কোশ্চেনে, কিন্তু যদি বরফের কথা বলে সেই ক্ষেত্রে আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন। এইটা তোমার মনে রাখতে হবে, এটা অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকবে না, দেওয়া না থাকলে তুমি মুখস্থ মান বসা দিবে। ঠিক আছে, ওকে। এরপরে আসো পানির আপেক্ষিক তাপ। সেম ডেফিনেশন, জাস্ট হলো কি পানি ইউজ করতে তাহলে হবে, যে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে পানির আপেক্ষিক তাপ বলে। ঠিক আছে, তো এটা নতুন কিছু নাই, জাস্ট বরফের ক্ষেত্রে বরফের, পানির ক্ষেত্রে কি পানির, এই এগুলো ইউজ করতে হবে। আচ্ছা, পানির আপেক্ষিক তাপের মানটা মুখস্থ রাখতে হবে, সেটা কত, 4200 জুল পার কেজি পার কেলভিন। তো তুমি একটু চাইলে কম্পেয়ার করে মনে রাখতে পারো, এটা 2100, 2100 কে 2 দ্বারা গুণ করলে তুমি 4200 পাবা। তো পানির আপেক্ষিক তাপ বরফের আপেক্ষিক তাপের কি হয়, দ্বিগুণ হয়। ঠিক আছে, এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন ম্যাথ যাই। 1 কেজি বরফের তাপমাত্রা -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড করতে কত তাপ লাগবে? ঠিক আছে, এটা বের করতে হবে। তাহলে আমাদের যখনই তাপ চাবে, এখানে 1 কেজিটা কি বলতো, এম। এম। -10 থেকে 0 করতে হবে, তাহলে -10 হলো T1, আর 0 কি, T2। T2। কত তাপ লাগবে, কিউ চাইছি। তাহলে আমরা কি জানি ফর্মুলা, কিউ ইকুয়াল Q equal to এম এস ms ডেল টি, delta T। বা কিউ ইকুয়াল হলো এম এস T2 মাইনাস T1। ওকে, কিউ ইকুয়াল এম এর মান কত, 1 কেজি। এক এখন কেজি দেখো, এস দেওয়া নাই, দেখছো এখানে এস দেওয়া নাই। হ্যাঁ, তো যেহেতু বরফ তাহলে বরফের এস আমরা জানি কত, 2100 2100। জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এই জন্য এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে 2100 জুল পার কেজি পার কেলভিন। T2 মাইনাস T1, T2 কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর T1 কত, -10 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এখানে, -10। এখানে তোমাকে চিহ্ন সহ বসাইতে হবে, তুমি শুধু 10 বসাইলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে -10 বসাইতে হবে। আচ্ছা, তাহলে কিউ ইকুয়াল 1 কেজি হলো ইন্টু 2100 জুল পার কেজি পার কেলভিন ইন্টু, আচ্ছা এখন দেখো, আমাদের তাপমাত্রা আমরা কি ডিগ্রি সেন্টিগ্রেডে বসেছি, সেই ক্ষেত্রে আমরা এখানে পার ডিগ্রি সেন্টিগ্রেড দিতে পারি, পার কেলভিন দিলেও সমস্যা নেই। আবার যদি পার কেলভিন দাও তাহলে এগুলা কেলভিন ধরো, এগুলা তো কেলভিন ধরা যাবে না, আমাদের হলো একবারে পার্থক্যটা কেলভিন ধরতে হবে। একবারে পার্থক্যটাকে আমরা কেলভিন দেবো। ঠিক আছে, আচ্ছা, জিরো মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস হয়ে যাবে প্লাস তাই না, মাইনাসের সাথে মাইনাস গুণ হলে প্লাস হবে। তাহলে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে কি 0 + 10, যেটার মানে কি 10, 10 কেলভিন। 10। ওকে, আর তাহলে কিউ ইকুয়াল তাহলে কত হচ্ছে দেখো, ওয়ান তো, এক- ওয়ানই, এটা তো কিছু ইয়া হবে না, তাই 10 হলো 21-এর সাথে গুণ হয়ে হয়ে যাচ্ছে কি 21,000। জুল। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, 2 3 হোমওয়ার্ক থাকলো, 2 3 4। ঠিক আছে,
স্যার। তাহলে তোমার হোমওয়ার্ক কি, এগুলা তো তুমি জানোই যে ডেফিনেশন গুলা লিখবা আর ম্যাথ গুলা করবা, এগুলো হলো তোমার হোমওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা। স্যার। তোমার হলো নেক্সট ক্লাস হবে হলো, আজকে কত, 28, নেক্সট ক্লাস হবে 31 তারিখে। এখন পর্যন্ত যত ম্যাথ করাইছি, ঠিক আছে, যত ম্যাথ করাইছি এগুলোর উপরে 31 তারিখে একটা এক্সাম নেব, শুধু হলো ফিজিক্সের উপর, 7:30টায়। আপু বলে, এটা তো আপু বলে দিছে না? তোমার আবু বলতে হবে কেন? না, ও বলতেছিল যে বলবে যে পরীক্ষা। হ্যাঁ, ও বলার আগেই আমি এক্সাম নেওয়ার ব্যবস্থা করছি। এক্সাম তো আমি মানে নিবই, কিছুদিন পর পরই নিব। ঠিক আছে। এবং তোমার খাতাও তো যেহেতু অনলাইনে দেখবো, ওইটার পিডিএফ তো সবাই পাবে, তোমার আপুও পাবে, তুমিও পাবা, এই জন্য ভালো করে পড়বা, 50 মার্কের মধ্যে যাতে 40+ হয়, হ্যাঁ এইভাবে পড়বা। কোশ্চেন ইজি করা হবে। তুমি দেখো 31 তারিখের মধ্যে তুমি এই ম্যাথ গুলো আবার সবগুলা করবা এখন পর্যন্ত যতগুলো করাইছো, এবং কোনোটায় কোনো প্রবলেম হইলে আমাকে হলো ইয়াতে দিবা, ওই যে হোয়াটসঅ্যাপে দিবা। এর মাঝে আমি তোমাকে বলে দেবো যে কোথায় কি ভুল হয়েছে, ওই অনুযায়ী ঠিক করে দিবা। ঠিক আছে। এটা তোমার প্রথম পরীক্ষা, ভালো করে দিবা। ঠিক আছে। কারণ ফার্স্ট ইমপ্রেশন কি, সবসময় যদি ভালো দিতে পারো